This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আজকাল কি হয়েছে জানি না, মাঝে মধ্যেই ওই ওপরে আকাশের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে তিনিই ভরসা। এবার যখন যাদের সাথেই কথা বলি অনেকেই আপনারা দেখেছি বলেন একই কথা, তিনিই ভরসা। এবার শুনে মাঝে মধ্যে মনে হয় যে এরকম কেন মনে হচ্ছে। কাউকে জিজ্ঞেস করলে তিনি বলেন বয়স হয়ে যাচ্ছে। এবার শুধু কি ওই বয়স হয়ে যাচ্ছে বলেই ওপর দিকে তাকিয়ে ভাবতে হবে নাকি যে তিনি ভরসা? আর কোনো কারণ নেই ওপর দিকে তাকানোর? আছে তো বই কি, আরও অনেকগুলো কারণ আছে। এই ধরুন আর মাস 3-4 অপেক্ষা, তারপরেই তো ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে যাবেন শুভ্রাংশু শুক্লা, আমাদের মহাকাশচারী। শুভ্রাংশু ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। এবার আমাদের আকর্ষণ সেটা তো কবে শুভ্রাংশু ওই গিয়ে পৌঁছবেন ওপরে, আমরা হয়তো নিচে তাকিয়ে ভাববো ওইখানে কোথাও আছেন শুভ্রাংশু। এবার শুভ্রাংশু এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে যে পৌঁছবেন একবার না কিন্তু দুবার। প্রথমবার শুভ্রাংশুকে ইসরো পাঠাচ্ছে মহাকাশে ওই মার্চ-এপ্রিল নাগাদ আমেরিকার মহাকাশচারীদের সঙ্গে। এবার সেখানে তো পুরোপুরি ইসরোর নিজস্ব প্রজেক্ট বলা যাবে না সেটাকে, তবে নাসাকে সঙ্গত করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। আর একদম নিজস্ব ব্যাপার কি হতে পারে, শুভ্রাংশু ফিরে এলে তার সঙ্গে আরও 2 ভারতীয় মহাকাশচারীকে গগনযানে চাপাবে ইসরো, তারপর পাঠাবে মহাকাশে। মানে কতটা গুরুত্বপূর্ণ ওই মিশনটা বুঝতে পারছেন। প্রথমটাতে সহকারীর ভূমিকায় থাকলেও পরেরটা। এবার এই জায়গাটাতেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যাবতীয় আকর্ষণের মূলে, অন্তত আজকে আলোচনার মূলে শুভ্রাংশু শুক্লা আছেন, কিন্তু আরও বেশি করে রয়েছে ইসরো। কারণ আসল কুশীলব তারাই, এবং সব থেকে বড় কথা তারা এখন ভয়ঙ্কর রকম ব্যস্ত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানীরা এই দুটো কাণ্ড যদি ঘটিয়ে ফেলতে পারেন তাহলে তাদের মুকুটে আরও একটা পালক যোগ হবে। এরকম কাজ তো তারা রেগুলার বেসিসে করেই চলেছেন, কাজ কি কম নাকি? কিন্তু মজা কি জানেন, এই সবের মধ্যেই তাদের আচমকা একটা নতুন কাজ এসে গেছে, অ্যাসাইনমেন্ট। ছুটির দিনের যেরকম অ্যাসাইনমেন্ট এলে একটা সময় খুব রাগ হয়ে যেত জানেন তো, যে একটা নিজেদের পরিকল্পনা রয়েছে, প্ল্যানিং রয়েছে, মাঝখানে একটা দুম করে চলে এলো। ঠিক সেরকম যখন খুব ব্যস্ত থাকতাম তখনও মাঝ রাস্তায় অন্য কোনো কিছু একটা ঢুকে গেলে তখন খুব রাগ ধরতো। এবার ইসরোর রাগ ধরছে কিনা জানি না, কিন্তু ওখানকার মানুষজন তারা সমস্ত জিনিসটাকে কাজের স্পিরিটে নেন তো। কারণ যে কাজটা এসছে, যে অ্যাসাইনমেন্টটা এসছে সেটাও তাদেরই কাজেরই অঙ্গ। এই গঙ্গাসাগর মেলার সময় স্যাটেলাইট আর জিপিএস ট্র্যাকিং এটা করতে হবে ওই সাগর অঞ্চলের চারপাশটায়, সাগর দ্বীপের। ওই এর দায়িত্বেই থাকবেন ইসরোর বিজ্ঞানীরা। এবার এই দায়িত্বটা তাদের দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী স্বয়ং। এবার ভাবছেন তো কেন ইসরোকে হঠাৎ এই দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ এই মুহূর্তে ভারতীয় মহাকাশ সংস্থার 60টার মতো স্যাটেলাইট মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে যেরকম কমিউনিকেশন স্যাটেলাইট রয়েছে, যেগুলোর মাধ্যমে ধরুন এই আমাদের টিভি চ্যানেলগুলোর থেকে শুরু করে সমস্ত কিছু, মোবাইল টোবাইল সবই প্রায় আলটিমেটলি তাদের ওপর নির্ভরশীল। সেরকমই রয়েছে আর্থ অবজারভেশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট স্যাটেলাইট, যেগুলো ওই আবহাওয়ার পূর্বাভাস দিতে সাহায্য করে আর কি। আরও একদল আছে জিওস্ট্যাটিক, এক ধরনের স্যাটেলাইট, জানেন তো। জিওস্ট্যাটিক মানে একটা মহাকাশে ধরুন পৃথিবীর তো ঘুরছে, পৃথিবীও ঘুরছে, তার সঙ্গে সঙ্গে এই স্যাটেলাইটগুলো তার কক্ষপথে ঘোরে। কিন্তু কিছু কিছু স্যাটেলাইটকে এমনভাবে প্লেস করা হয় তারা একটা পার্টিকুলার জায়গার ওপরেই সারাক্ষণ আটকে থাকে। এই স্যাটেলাইটগুলোর বড় দায়িত্ব কী জানেন? সার্ভেলেন্স, নজরদারি। এই নজরদার স্যাটেলাইটগুলোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ইসরোকে দায়িত্ব দিয়েছেন এই গঙ্গাসাগর মেলার আশেপাশে ওই সাগর দ্বীপের চারপাশে সাগরের ওপর নজর রাখার জন্য, যেগুলোকে তারা ওই রেগুলার বেসিসে এই স্যাটেলাইটগুলোকে ইসরো ব্যবহার করে প্রতিরক্ষা মন্ত্রকের কাজে, সেটাকেই এবার
ব্যবহার করতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। কেন জানেন? তার কারণ এটাও জাতীয় নিরাপত্তার সঙ্গেই জড়িত। বাস বার্ড ভেসেল লঞ্চে টিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ভেকেলের স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে ইসরোর সাহায্যে, যাতে ইন্টারনেটের গণ্ডগোল টিপিএস ট্র্যাকিংয়ের কোনো সমস্যা হলেও আমাদের ভেকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা না হয়। দেখুন, মঙ্গলের কক্ষপথে অভিযান হয়ে গেছে, সূর্যের কক্ষপথে সেখানেও ভারতের স্পেস শাটল পৌঁছে গেছে, চাঁদের মাটিতেও ছুঁয়ে ফেলেছে আমাদের মহাকাশযান। বাকি আর কি রইল? এবার এই সমস্ত কাণ্ড কারখানা তো ইসরো ঘটিয়েছে। তারপর তাদের এই গঙ্গাসাগরে নজরদারির দায়িত্ব কেন দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সেটাও তো বুঝতেই পারলেন। এবার আরও যদি নির্দিষ্ট করে বলেন, মুখ্যমন্ত্রী কি বললেন? দুটো কথা বললেন, দুটো কারণের কথা বললেন। প্রথমটা, যেটা তিনি প্রেস কনফারেন্সে বলেছেন, শুনলেন, তীর্থযাত্রীদের নিয়ে আসার জন্য যে অসংখ্য ভেসেল ব্যবহার করা হবে, মানে যারা ওই সাগর দ্বীপের সাথে মূল ভূখণ্ডের সঙ্গে যাতায়াত করবে, নিয়ে যাবে, নিয়ে আসবে তীর্থযাত্রীদের, এবার তাদের ওপরেও তো নজর রাখার দরকার রয়েছে। মুখ্যমন্ত্রী বলার সময় তিনি নজর রাখার কথাটা কিভাবে বললেন, যেন দুর্ঘটনা ঘটলো কিনা, কোথাও কিছু ঘটে গেল কিনা, এই জন্য নজরদারিটা দরকার। এই জন্যেই যেন মমতা বন্দ্যোপাধ্যায় ইসরোর সহযোগিতা চেয়েছেন। বা ওই দেখলেন ইসরোর যাবতীয় যা পরিকাঠামো, অর্থাৎ ইন্টারনেট থেকে শুরু করে মানে কমিউনিকেশন স্যাটেলাইটগুলোকেও তিনি কাজে লাগাবেন, জিপিএস ব্যবহার করা যায় এরকম, এইগুলোকে ট্র্যাকিং করা যায়, এইগুলোকেও তিনি কাজে লাগাবেন। কিন্তু যেটা তিনি পরিষ্কার করে বললেন সেটা বোঝার তো গেল, আমরা বুঝলাম। যেটা তিনি পরিষ্কার করে বলেননি, অর্থাৎ যেটা দ্বিতীয় কারণ, সেটা কি? গত 5-6 দিনের মধ্যে এই বঙ্গোপসাগরে দুটো রহস্যময় বাংলাদেশি ট্রলারকে আটক করেছে কোস্টগার্ড। জানেন সেটা? এই ট্রলারে থাকা বাংলাদেশিদেরও আটক করা হয়েছে। তারা কারা, কী উদ্দেশ্যে ভারতের জলসীমায় ঘুরঘুর করছিল, তাও আবার ঠিক গঙ্গাসাগর মেলার মুখে, এই সমস্ত কিছু জানার চেষ্টা চলছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই অবস্থানই কি বুঝিয়ে দিচ্ছে যে তিনি ওই তদন্ত শেষ হওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতে নারাজ? আউটকাম যাই আসুক, যেটাই বেরোক, আটক বাংলাদেশিদের সম্পর্কে যাই জানা যাক, সোজা বাংলা হচ্ছে মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাইছেন না। কিসের ঝুঁকি? চাঁদের মাটি ছুঁয়ে ফেলা ভারতকে যারা বামন হয়ে ছুঁতে চাইছে তাদের কাছ থেকে আসা কোনো ঝুঁকি। সেই বাংলাদেশের চরম ভারত বিদ্বেষী কি মুখ্যমন্ত্রীকে এরকমভাবে ভাবাচ্ছে? দেখুন, সাগর মেলার আয়োজন করতে গিয়েও জাতীয় নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হচ্ছে বলেই তো ওই মেলা শেষ হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী পুলিশকে সাগর দ্বীপে থেকে যেতে বলেছেন। নেভি, কোস্টগার্ড, এসবি, আইবি সবাইকে কড়া নজরদারি চালাতে বলেছেন। আর ইসরোকে বলেছেন স্যাটেলাইট নজরদারি চালাতে। এটাই আসল। বাংলাদেশের দিক থেকে তার মানে কোনো রকম কোনো অনুপ্রবেশ হতে পারে বা ওই রকম কোনো অভিসন্ধি তাদের থাকতে পারে, তারা কোনো চেষ্টা ওই সময় চালাতে পারে, এটা মুখ্যমন্ত্রীর নিশ্চিতভাবেই আশঙ্কা। কোনো ট্রলার এলেও যাতে ওই সময় ইসরো তার ট্র্যাক করতে পারে। অন্যান্য কিছু এলে তো ছেড়েই দিন, স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে যাবে সন্দেহজনক গতিবিধি। এই জন্যেই কি মুখ্যমন্ত্রী সমস্ত স্তরে, জলে, স্থলে, অন্তরিক্ষে, সমস্ত দিক থেকে কড়া নজরদারির ব্যবস্থা করছেন। এটা মুখ্যমন্ত্রী বলেননি, কিন্তু এই সমস্ত কিছুই একটা জিনিসের দিকেই তো ইঙ্গিত করছে। মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিচ্ছেন সাগর মেলাটা উপলক্ষ মাত্র, আসল বিষয় জাতীয় নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা বিঘ্নিত করার কোনো চেষ্টা তিনি যেমন রেয়াত করবেন না, তেমনি চেষ্টাটা যে হতে পারে সেই সম্ভাবনাটাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না, বরঞ্চ মুখ্যমন্ত্রী জাতীয় নিরাপত্তা নিয়ে সতর্ক, অতীব সতর্ক। এবার মুখ্যমন্ত্রী যখন এতটা সতর্ক, তখন তো এই মুহূর্তে এই দ্বিপাক্ষিক অবস্থান নিয়ে কিছু কথা বলতেই হয়। যে কথাগুলো আপনারা জানেন আমাদের নিরাপদ থাকার স্বার্থেই বুঝে নেওয়া দরকার, এবং যে কথাগুলো না বললেই নয়।
আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এবার একটা সময় বলা হতো কি, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কারণ সাগর দিকে পৌঁছানোটা সহজ ছিল না। আর এখন সাগর দ্বীপে প্রবেশ আর অনুপ্রবেশ দুটোই তো সহজ হয়ে গেছে। এই অনুপ্রবেশটাই যে গঙ্গাসাগর মেলার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মাথা ব্যথা, সেটা তো এতক্ষণে বুঝে গেছেন আপনারা, কথা থেকেই পরিষ্কার। এবার ঘটনাচক্রে এই অনুপ্রবেশটা কিন্তু অনেক পুরনো ইস্যু, এবং ঘটনাচক্রে এই অনুপ্রবেশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু ছিল না, ছিল তার বিরোধীদের, বিজেপির ইস্যু। বিজেপি বারবার এটাকে ইস্যু করেছে। শুভেন্দু অধিকারীরা বারবার বলেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয় হচ্ছে এ রাজ্য। কারা ব্যবস্থা করে? তৃণমূল। সোজা আঙুল তুলে দিতেন তারা। দুটো উদাহরণ তো এক্ষুনি দিতে পারি। এই কয়েকদিন আগে মনে আছে আপনাদের, কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা যখন হলো, মনে আছে? এই অনুপ্রবেশকেই তো তখন ইস্যু করেছিল বিজেপি। আর সেখান থেকে মানে হলো তাকে খুনের চেষ্টা, আর তারপর গিয়ে ল্যান্ড করলো গোটা ব্যাপারটা কোথায়? কসবার কাছে গুলশান কলোনিতে। সেই জায়গাটা নাকি বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা ভরে দিয়েছেন। তারা সেখানে নাকি আশ্রয় পাচ্ছেন, এবং শুধু আশ্রয় পাচ্ছেন না, সেখানে তারা পরিচয় পাচ্ছেন। পরিচয় পাচ্ছেন মানে এদেশি পরিচয়। এখানে নাকি তাদের ভোটার কার্ড, আধার কার্ড সব তৈরি হয়ে যাচ্ছে, পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে। আর যখন বিজেপি অভিযোগ করেছে, তখন তারা কি বলেছে? বলেছে এই তৃণমূল নেতারাই সব ব্যবস্থা করে দিচ্ছেন। এই একই কথা তো বিজেপি নেতারা বলেছিলেন ওই কলকাতারই একটা হোটেল থেকে, যখন ওই সেলিম মাতব্বর গ্রেফতার হয়েছিল, বিএনপি সদস্য। বছর দুয়েক আগে হাসিনা জমানায় ভুয়ো নথি নিয়ে ভারতে ঢুকে পড়েছিলেন সেলিম। তারপর হয়ে গেছিলেন রবি শর্মা, নাম বদলে গেছিল। আর তারপর রবি শর্মা নাম নিয়ে মার্কু স্ট্রিটের হোটেলে দিব্যি কাজকর্ম করছিলেন। পার্ক স্ট্রিট থানার পুলিশ খবর পেয়ে সেলিমকে গ্রেপ্তার করেছিল। এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু প্রশ্নটা তো তারা এড়াতে পারেনি, দায়িত্ব পালন করেও। উল্টে অভিযোগ তো উঠেছিল দায়িত্বটাই তারা ঠিকমতো পালন করেনি। কলকাতা পুলিশের নাকের ডগায় এক বাংলাদেশি ভুয়ো নথিপত্র নিয়ে 2 বছর চাকরি করে গেল, অথচ গ্রেফতার করতে 2 বছর লেগে গেল। এই প্রশ্নটা তো বিজেপি নেতারা তুলেছিলেন। আর এই প্রশ্নটা করতেই তৃণমূল নেতারা বিএসএফের দিকে আঙুল তুলিয়ে দিয়েছিলেন, বলে দিয়েছিলেন ওটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যর্থতা, কারণ ঢোকার সময় তো প্রথমে বিএসএফকে পেরিয়ে আসতে হয়েছে, এই বিএসএফই অনুপ্রবেশ রুখতে পারেনি। অথচ এই কথাটা মাঝখান থেকে একটু উজ্জ্বল থেকে গেছিল। এই ঢোকা এবং থাকা, এই দুটো বিষয় তো বুঝলাম। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। ধরলাম একটা বিএসএফের দুর্বলতা বা গাফিলতি, আর এটা কলকাতা পুলিশের ব্যর্থতা। কিন্তু এই যে সে যাবতীয় তথ্য প্রমাণগুলোকে আইনগতভাবে সঠিক করে ফেলেছিল, অর্থাৎ নিজের পরিচয়টা আইনানুগভাবে বদলে ফেলেছিল, হয়ে গেছিল রবি শর্মা। এই ভুয়ো পরিচয়পত্রগুলো সব বানালো কি করে? কারা বানাতে দিল? কারা বানিয়ে দিল? এটা যেরকম প্রশ্ন, সেরকম তো এটাও প্রশ্ন ছিল যে বানানোর তার মানে একটা চক্র এখানে সক্রিয়, সেটাই বা কেউ জানতো না কেন? এই বিষয়গুলো কিন্তু থেকে যাচ্ছে, চাপানোত্তর সেটাও চলছে। এবং দেখুন, গোটা বিষয়টার মধ্যে একটা ডিনায়াল মোড কিন্তু স্পষ্ট ছিল। অর্থাৎ বিজেপি তারা রাজ্য সরকারের দিকে আঙুল তুলছিল, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে পরিস্থিতি এতটাই বদলে গেল, এতটাই ঘোরতর হয়ে গেছে যে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বা কেন্দ্রীয় সরকার প্রত্যেকে কিন্তু ডিনায়াল মোড থেকে বেরিয়ে এসছে, বলা ভালো বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। তাই অনুপ্রবেশ নিয়ে চাপানোতরের বদলে অনুপ্রবেশ রুখতে যা যা করার তা করতে হচ্ছে সরকারকে। ওখানে বিএসএফও নজরদারি বাড়াচ্ছে, নতুন নতুন ফোর্স ডিপ্লয় হচ্ছে, আর এখানেও সরকারকে প্রয়োজনে ওই যাবতীয় কেন্দ্রীয় এজেন্সির সাহায্য চাইতে হচ্ছে।
তাহলে কি এমন হলো বলুন তো এই গত কয়েকদিনে হয়েছে? এমন একটা জিনিস হয়েছে সবাই বলছেন নিশ্চিন্ত তো আর থাকা গেল না রে তপসে, একদম ফেলুদার মতো। গত দুদিনে 5 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ, যারা ওই অনুপ্রবেশকারীদের পাসপোর্ট বানিয়ে দিত বলে অভিযোগ। অর্থাৎ কোথাও গিয়ে যে জিনিসটাকে সবাই এড়িয়ে যাচ্ছিলেন সেই জিনিসটা একদম ধাক্কা মেরে দিয়েছে, একদম নাকের ডগায় উঠে এসছে। শুধু গোটা বিষয়টা, বিতর্কটা নাকের ডগায় উঠে আসেনি, বিপদটা শুধু নাকের ডগায় উঠে আসেনি, জলটা নাকের ওপর দিয়ে বেরোচ্ছে। এটা বুঝেই আর অস্বীকার করার পথে কোনো শাসক পক্ষই হাঁটছে না, এটা কিন্তু মোটামুটি পরিষ্কার বুঝে নিন। সাধু সাবধান হওয়ার সময় এসে গেছে। পাসপোর্ট দেশের নাগরিকের বিদেশ যাওয়ার টিকিটই বটে, বৈধ ভারতীয় নাগরিক হিসেবে বিশ্বের যে কোনো প্রান্তে যাওয়ার ছাড়পত্র। কিন্তু ভারতীয় নাগরিক হলেই পাসপোর্ট মেলে না, বিস্তর নথির ব্যাপার, পুলিশি অনুসন্ধান হয়, সোজা কথায় আইন ও নিয়ম মেনেই পাওয়া যায় পাসপোর্ট। অথচ নাকি টাকা দিলেই মিলছে ভারতীয় পাসপোর্ট। সেই পাসপোর্ট পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। পাসপোর্ট চক্রের পর্দা ফাঁস করেছে কলকাতা পুলিশ। জালে পান্ডা সহ 5 জন। বারাসাতের বাসিন্দা রিপন বিশ্বাস, জালে রিপনের বাবা সমরেশ বিশ্বাস। এছাড়াও গ্রেপ্তার দক্ষিণ 24 পরগনার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাটের তারকনাথ সেন ও বেহালার বাসিন্দা দীপঙ্কর সাহা। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন ধরপাকড় শুরু করতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ 2 থেকে 5 লক্ষ টাকা দিলেই নাকি পাসপোর্ট পাচ্ছে বাংলাদেশিরা। ভুয়ো নথি দিয়ে 250-র বেশি পাসপোর্ট তৈরি হয়েছে বলে খবর। ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট পেয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীরা। তদন্তকারীদের দাবি 8 ঘাট বেঁধেই পাসপোর্ট তৈরির চক্র চলছে। কারণ ধৃত দীপক মণ্ডল দক্ষিণ 24 পরগনার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী, আর বসিরহাটের বাসিন্দা ধৃত তারকনাথ সেন পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী। ভয়ঙ্কর অবস্থা, কিন্তু আজকে 250 পাসপোর্টের কথা বলছে। যে পাসপোর্ট আমি অবাক হব না যদি 50,000 জালি পাসপোর্ট পশ্চিমবঙ্গে এখনই পায়। প্রাক্তন এনএসজি কর্তার আশঙ্কাটা শুনলেন। দেখুন কতগুলো বিষয় তো পরিষ্কার। ফেলো করি মাখো তেলের মতো এখন ফেলো টাকা পাও পাসপোর্ট, এটা তো একটা চলতি ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। এবং ব্যবসা বলে ব্যবসা, খানদানি ব্যবসা মশাই। ওই শুনলেন ওই বিশ্বাস পরিবারের কথাটা। এবার বাবা ছেলে সবাই যদি এই বিষয়ের মধ্যে ঢুকে যায় তখন তাকে পারিবারিক ব্যবসা বলতেই হবে, খানদানি ব্যবসা। এবং তার থেকেও বড় কথা, বহু সময় এটা দেখা যাচ্ছিল যে মানে যেটা গোয়েন্দারা জানতে পেরেছেন যে কষ্ট করে যেতেও হচ্ছে না, গিয়ে হাজিরও করতে হচ্ছে না অনুপ্রবেশকারীদের, ফোনে ফোনে গোটা বিষয়টা নাকি হয়ে যাচ্ছে। এবার আরও দুশ্চিন্তার বিষয় কি, এই যাদের কথাগুলো দেখছেন নামগুলো উঠে এসছে, যে 5 জন গ্রেফতার হয়েছে, মানে যাদের মধ্যে কলকাতার উত্তর 24 পরগনার বাসিন্দাদের মধ্যে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেমন রয়েছে, তেমন বারাসাত, বসিরহাট, বেহালা সব জায়গার বাসিন্দা রয়েছে। এদের মধ্যে বেশিরভাগই তো অস্থায়ী কর্মী, কেউ পোস্ট অফিসের অস্থায়ী কর্মী, তো কেউ পাসপোর্ট সেবা কেন্দ্রে অস্থায়ী কর্মী। পুলিশ কি জানতে পেরেছে, প্রথমে এরা ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড বানিয়ে দিত, আর তারপর সেই জাল পরিচয়পত্র সরকারি পোর্টালে আপলোড করে আসল পাসপোর্টের ব্যবস্থা করত। ইতিমধ্যেই নাকি এই চক্র 250টা ভারতীয় পাসপোর্ট বানিয়ে ফেলেছে। আর সেখানেই তো ওই প্রশ্নটা শুনলেন প্রাক্তন এনএসজি কর্তার। 250 জায়গায় 50,000 হলেও তিনি অবাক হবেন না, এটা তো তার আশঙ্কা। কিন্তু যদি আশঙ্কাটা সত্যি হয়ে থাকে, বা ওই আশঙ্কা সত্যি হওয়ার দরকার নেই, যেটা এখন অবধি জানা গেছে যদি 250-র গল্পটাই হয়ে থাকে, সেটাও কি কম আশঙ্কার? এবং দেখুন যারা পুরো করেছে, পুরো কতগুলো জাল, কতগুলো ভেরিফিকেশনের পর্যায়ে তারা টপকে গেছেন। আগে তো তাদের বিভিন্ন এইসব আধার ঠাধার বিভিন্ন পরিচয়পত্রগুলো বানানো হয়েছে, তারপর পাসপোর্ট, এবং যারা বানাচ্ছেন তারা অস্থায়ী কর্মী। মানে এটা তো হতেই পারে কেউ নির্দিষ্ট উদ্দেশ্যে এই অস্থায়ী কর্মীদের নিয়োগ করেছে, নাহলে সবাই এরকম হবেন কেন? অস্থায়ী বেশিরভাগই, মানে এই অস্থায়ী কর্মীদের নিয়োগের জায়গাটাতেও তার মানে ফাঁক ফোকর রয়ে গেছে।
মানে শুরুর থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে এই নজরদারির যে গাফিলতি, সেটা তো একদম চোখের সামনে স্পষ্ট হয়ে উঠে আসছে। এটা কত বড় ভয়ঙ্কর, কত বড় বিপজ্জনক একটা ঘটনা ভেবে দেখুন তো। ভেবে দেখুন যে একটা পাসপোর্ট পাওয়ার যতগুলো ধাপ, তার ফাইনাল ধাপটা কি? পাসপোর্ট ইস্যু হওয়ার আগে পুলিশি ভেরিফিকেশনটা মাস্ট। পুলিশ গিয়ে খতিয়ে দেখে, ফোন করে ধরে আপনার নথিপত্র যা যা আছে সব কিছু দেখে, তার পরিচয় সম্পর্কে নিশ্চিন্ত হয়। তার যারা যারা পাসপোর্ট করেছেন তারা জানেন যে তার পরিবার, বাবা মা, অতীত ভবিষ্যৎ যাবতীয় কিছু জানতে একদম জীবন হেল করে দেয়। তারপর এটাই পুলিশের কাজ, অন্তত এই ক্ষেত্রে একদম পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু খতিয়ে দেখে তারপর তারা সবুজ সংকেত দেবে, তারপর গিয়ে পাসপোর্ট হবে। এবার এক্ষেত্রে এগুলো আদৌ হয়েছিল? আদৌ তো হয়নি, সে তো বোঝাই যাচ্ছে। নইলে আর এই যাবতীয় কিছু এইভাবে ফাঁক বলে বেরিয়ে গেল কি করে? তাহলে আরও একটা জায়গায় গাফিলতির পার্ট পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না? 2, যে সমস্ত অনুপ্রবেশকারী এই ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ইতিমধ্যেই চলে গেছে, কতজন গেছে কেউ জানে না। যে কটার তথ্য পেয়েছেন তার ভিত্তিতে আড়াইশো বলছেন। এবার এরকম যদি মানে গাদা গাদা লোকজন চলে গিয়ে থাকে এবং তার মধ্যে যদি কোনো রকম এই জঙ্গি থেকে থাকে, কারণ যারা এরকম ভুয়ো পরিচয়পত্র বানায় অন্য দেশ থেকে এদেশে এসে এখানকার পরিচয়পত্র নিয়ে বিদেশ যায়, তাহলে তাদের দেশে কোনো কারণে পরিচয়পত্র পাওয়ার বা সেটা নিয়ে বিদেশে যাওয়ার সমস্যা ছিল। কষ্ট করে নয়তো এদেশে কেন আসবেন ভেবে দেখুন। এবার তাদের মধ্যে যদি জঙ্গি ঠঙ্গি লুকিয়ে থাকে, তাহলে তারা যদি ইউরোপ বা আমেরিকায় গিয়ে কোনো রকম নাশকতা ঘটায়, তাহলে কার দায়, কার বদনাম? ভারতের। কারণ ধৃতদের কাছ থেকে তো ভারতীয় পাসপোর্টই উদ্ধার হবে। গায়ে তো পরিচয় লেখা থাকে না, পরিচয় লেখা থাকে পরিচয়পত্রে, সেই পরিচয়পত্র বলবে এরা ভারতীয়। গোটা বিশ্বের দরবারে ভারতের পরিচয় হয়ে যাবে তখন জঙ্গিদের আঁতুর ঘর বলে। আর যারা এর মাধ্যমে লাভটা কি? যারা চাইছে অন্তরালে থেকে এই যাবতীয় অপরাধগুলো করতে, তারা অন্তরালেই থেকে যাবে। যারা ওই চাপাতি কিরিচ নিয়ে গলার নলি বা পায়ের রক কাটতে শেখায়, সেই জামাতিরাও যদি ছদ্মবেশে ভারতীয় সেজে ইতিমধ্যেই বিদেশে চলে গিয়ে থাকেন, তাহলে কি হবে? আর খুঁজে পাওয়া যাবে? দেখুন, মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরেই তো একটা কাজ করেছে, কংক্রিট কাজ। একদিকে হ্যাঁ, ওই সংখ্যালঘুদের উপর অত্যাচারটা শুরু হয়েছে। সংখ্যালঘু হিন্দুরা এই মুহূর্তে কিভাবে বাঁচবেন তার জন্য খুঁজে বেড়াচ্ছেন পরিত্রাণের রাস্তা। চিন্ময় স্বামী তাকে তো ভেতরে ঢুকে দিয়েছেন, এই সমস্তগুলো ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা তো কাজ করেছেন, এই গোটা ব্যাপারগুলো যাতে সুচারুভাবে হয় তার জন্য যাবতীয় বন্দি, যার মধ্যে ওই জঙ্গি ঠঙ্গি যারা আছে আর কি, তাদের সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে। আজকে তো দেখলাম যেমন ফাঁসির আসামি শুদ্ধ মানে জঙ্গি মুক্তি পেয়ে গেছে। এমনকি ওই যারা ওখানে ওই কাফেতে গ্রেনেড আক্রমণ করেছিল তারাও নাকি মুক্তি পেয়ে গেছে। ভাবা যায়? ভারত বিরোধী যাবতীয় জঙ্গি এখন মুক্ত, নির্দিষ্ট কারণে মুক্ত। তাদেরও তো নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। এবার এরা আমাদের কাছে কত বড় বিপদ, সেটা তো এই পাসপোর্ট চক্রটা মানে ফাঁস হওয়ার পর এখন আরও বেশি করে পরিষ্কার হয়ে গেছে। এ রাজ্যে ঢুকে পড়ে এরা যদি কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে, তারপর রাজ্যের কোনো ঠিকানা ব্যবহার করে অথবা জাল আধার বা ভোটার কার্ড বানায়, আর তারপর সেগুলো দেখিয়ে যদি ভারতীয় পাসপোর্টের বন্দোবস্ত করে ফেলে, তাহলে তো কেল্লাফতে তারা বৈধ ভারতীয় নাগরিক। একদিকে যেমন এখানে ভোট টোট দিয়ে তারা এলাকার জনবিন্যাস বদলে দিতে পারবে, এলাকার ভোট বিন্যাস বদলে দিতে পারবে, যেটা বিজেপি বারবার অভিযোগ করেছে। এমনকি শুধু এ রাজ্য না, ভিন রাজ্যেরও এই ঝাড়খণ্ডেরও কোনো এলাকার সম্পর্কে তারা এই একই অভিযোগ করেছে। এগুলো তারা সংসদে তাদের এই বক্তব্য নথিভুক্তও করিয়েছে। আর অন্যদিকে এই যারা এখান থেকে পশ্চিমবঙ্গকে ব্যবহার করে বাইরে চলে যাবে, তারা গিয়ে ভারত বিরোধী কাজকর্ম করতে পারবে, অথবা ভারতের মধ্যে থেকেই ভারত বিরোধী কাজকর্ম করতে পারবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি, বুঝতে পারছেন? এইটাই চিন্তার কারণ। ভারতের মধ্যে থেকে সমস্যা, ভারতের বাইরে গেলে সমস্যা,
সব কিছুর সমস্যা। ফলে বোঝা যাচ্ছে মুখ্যমন্ত্রী এমনি গঙ্গাসাগরের নিরাপত্তা নিয়ে চিন্তিত নন। তিনি এমনি নৌসেনা, কোস্টগার্ড বা পুলিশের পাশাপাশি ইসরোকে দায়িত্ব দেননি। দেখুন, পাসপোর্ট বানিয়ে দেওয়ার চক্রকে হাতিয়ার করে বিরোধীরা যাতে আবার অনুপ্রবেশ ইস্যুতে ঝাঁপিয়ে পড়তে না পারে, এটাও তো মুখ্যমন্ত্রীর একটা বড় চিন্তা। ভুলে যাবেন না 26 খুব দূরে নেই। সেজন্য তিনি আগে ভাগে ভারতীয় নিরাপত্তার স্বার্থে ঝাঁপিয়ে পড়লেন। এক্ষেত্রেও তিনিই আগে। এতদিন ধরে কোথাও গিয়ে বিরোধীরা অনুপ্রবেশ বলে চিন্তা করছিলেন, চিৎকার করছিলেন, সুনির্দিষ্টভাবে একটাই অভিযোগ করছিলেন, এর ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে, এর ফলে তৃণমূলের ভোটে জিততে সুবিধা হচ্ছে। আর এখন মুখ্যমন্ত্রী বোঝালেন এগুলো তো ছোটোখাটো ব্যাপার, এগুলো কেউ মাথায় ঘামাবেন না, আসল ব্যাপার জাতীয় নিরাপত্তা, এটাই আমার চিন্তার কারণ। তাতে ভোট হলো, ভোট গেল, এসব নিয়ে মাথা ঘামাই না আমি। জাতীয় নিরাপত্তা যে মুহূর্তে বিঘ্নিত দেখেছি সেই মুহূর্তে আমি ঝাঁপিয়ে পড়েছি, সেই মুহূর্তে আমার চিন্তা ব্যক্ত করেছি, সেই মুহূর্তে আমি ব্যবস্থা নিচ্ছি। সোজা কথায় মুখ্যমন্ত্রীর এই পুরো যেই এই যাবতীয় কর্মকাণ্ড, প্রত্যেকটা বক্তব্য এবং উদ্যোগ, কি বলে জানেন, প্রিএম্প্ট অ্যাটাক। বিরোধীরা কি করবেন, এক্ষেত্রে বিরোধীদের মধ্যে এই অনুপ্রবেশকারী জঙ্গি টঙ্গি যদি কেউ থেকে থাকে তারাও আছেন, কিন্তু তারা ভারত বিরোধী। মুখ্যমন্ত্রী দেশের নাগরিক, সুতরাং তার বিরোধী তো বটেই, আর রাজনৈতিক বিরোধী, দুপক্ষই আক্রমণ সারানোর আগেই মুখ্যমন্ত্রী আগাম অনুমান করে নিয়ে তাদের আক্রমণ করে বসলেন। এটাকে বলে প্রিএম্প্ট অ্যাটাক। এটাও কিন্তু ইসরায়েলি টেকনিক। বিরোধীদের এই যে মুখ্যমন্ত্রীর আচমকা মানে আগাম আক্রমণ না, এটা কিন্তু বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূলকে রক্ষণ করার একটা সুযোগ সামলে দিল। তারা এখন নিশ্চিন্তে নিজের রক্ষণটা সাজিয়ে নিতে পারবেন। এটাই কিন্তু এই পাসপোর্ট ইস্যুতে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের দেখা দরকার যে এইভাবে তো মানুষ যারা ঢুকছে আদৌ তাদের সার্টিফিকেট আছে কিনা। আমাদেরই ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থাগুলি একে একে সেগুলি উদ্ধার করছে। যদি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ এই তদন্তে সহযোগিতা করেন, তাহলে দেশদ্রোহিতা, যদি এই পাসপোর্ট কোনো জঙ্গিরা বানিয়ে চলে গেছে, তাই এ নিয়ে অন্ততপক্ষে রাজনীতি না করে এই যে চক্র ধরা পড়েছে, এই চক্রের যে যাবতীয় বিস্তার, সে যেই হোক, সেই পর্যন্ত যা হোক, প্রত্যেককে গ্রেপ্তার করা হোক। এই পাসপোর্ট বা এই ধরনের এগুলো সব কেন্দ্রীয় সরকারের অনুমোদন। চূড়ান্ত পাসপোর্টটা কেন্দ্রীয় সরকার দেয়, ওটা কিন্তু রাজ্য সরকার দেয় না। ফলে সতর্কতা, এই বিষয়গুলো দেখা, গভীরভাবে খতিয়ে দেখার যে পদ্ধতিগুলো, এগুলো দিল্লির সরকারের ব্যাপার। দুষ্ট চক্র এগুলো করে, পুলিশ ধরছে, ব্যবস্থা নিচ্ছে, যা যা করণীয় আইনে সমস্ত নিচ্ছে। হিন্দিতে একটা গান আছে না, সবসে বড়া নাদান ওই হ্যায় জো সমঝে নাদান মুঝে, সেরকম ব্যাপার আর কি। যারা ওদের বোকা ভাবছেন তারা সব থেকে বড় বোকা। এই যে ধরুন, প্রত্যেক দিন নিয়ম করে বাংলাদেশের ওই মৌলবাদীর থেকে শুরু করে ওই বিভিন্ন ইউটিউবার বা যে যেখানে পারছেন, বা ওই সেনাবাহিনীর প্রাক্তন সদস্য নিয়ম করে ভারতকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন। এই মারলেন, এই ধরলেন, এই নিয়ে নিলেন, এই কেউ 7 সিস্টার নিয়ে নিলেন, কেউ বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে নিলেন, এই কলকাতা 4 দিনে পৌঁছে গেলেন, দখল করে নিলেন। এগুলো নিয়ম করে বলে আসছেন। আমরা কি ধরছি? আমরা ধরছি এগুলো জাস্ট কমিক রিলিফ। কিছু বোকা লোক নিজেদের নির্বুদ্ধিতাটা এইভাবে প্রকাশ করছেন। আমরা তাদের নিয়ে মজা করছি, তাদের নিয়ে রিলস বানাচ্ছি, মিমস বানাচ্ছি, কিন্তু বিষয়টা কি ঠিক সেরকম? এই যে আজকেও যেরকম বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, তার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে মানে ও দেশের লোকজন প্রথমে খুব দেখেছে ন্যাচারালি, তারপর সেটার পাশাপাশি আমাদের দেশের লোকজনও দেখতে শুরু করেছে, ছড়িয়ে গেছে। এবার এক দল মজা পেয়েছে, মানে আমরা, আর আরেক দল তারা স্বস্তি পেয়েছে, পারি আমরা, এই দিলাম আর কি বলেছেন অলি বলেছেন যে ভারতের বিরুদ্ধে তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। এবার এটা ফার্স্ট প্রশ্ন কি জাগবে, বাংলাদেশ এই পরমাণু অস্ত্রটা পাবে কোথায়?
অলি আহমেদ কি বলেছেন? বলেছেন তাদের নাকি অনেক বন্ধু দেশ আছে যারা বাংলাদেশকে পরমাণু অস্ত্র দিতে রাজি, যেন ওই বার্থডে গিফট পাঠাবে আর কি, সদ্য জন্মদিন গেল তো এরকম ব্যাপার আর কি। এবার বন্ধু দেশটাকে এটা বোঝা সব থেকে সহজ, পাকিস্তান নর্মালি, কারণ কদিন আগে বাংলাদেশকে পরমাণু অস্ত্র দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল এক পাক মৌলবাদী। সেই আশ্বাসেই কি ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিটা দিয়ে দিলেন অলি আহমেদ। কিন্তু খেয়াল করে দেখুন, না অলি আহমেদ এই পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকারী বা এই সিদ্ধান্ত নেওয়ার কেউ, না ওই পাক মৌলবী যে তার ব্যক্তিগত সম্পত্তি পরমাণু বোমা যেটা তিনি বাংলাদেশি বন্ধুকে গিফট করবেন। ফলে দুজন অর্বাচীন নিজেদের মধ্যে কিছু অবাস্তব পরিকল্পনা শেয়ার করছে, আর আমরা সেটাকে নিয়ে মজা পাচ্ছি, ভাবছি এই নির্বোধদের দেখো কোনো মানে আছে, এই সমস্ত করছে, খুব হাসছি। একটাই প্রশ্ন, ব্যাপারটা কি সত্যি এতটা হাসাহাসির মধ্যে দিয়ে পুরোটাকে উড়িয়ে দেওয়া চলে? আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে, সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না, এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। দেখুন, নর্মাল কোর্সে হেসে উড়িয়ে দেওয়াটাই খুব স্বাভাবিক। আর যদি এটাকে খুব সিরিয়াসলি নিতে চান, কী ভাবতে হবে? আগে তো দেখতে হবে যে কার কাছে কি আছে। পাকিস্তানের কাছে যেরকম একটা পরমাণু বোমা আছে, প্রথম প্রজন্মের পরমাণু বোমা, যে বোমা মাটির থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে ছোড়া যায় না, ডুবোজাহাজে নিয়ে গিয়ে সমুদ্র থেকে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছোড়া যায় না, একমাত্র যুদ্ধ বিমানে করে নিয়ে গিয়ে ফেলে আসা যায়। অথচ বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল কি বললেন? বললেন তারা নাকি পরমাণু অস্ত্র লঞ্চ করবেন। এই সমস্ত কথা শুনে আপনারা ভাবতেই পারেন এইসব লোক সেনাবাহিনীতে কাজ করে, এই কিছু জানে না। এবার এইসব কথা শুনে দেখুন, এটা আমি মানছি যে এই সমস্ত কথা শুনে না হেসে পারা যায় না, এটা চ্যালেঞ্জ যদি গম্ভীর হয়ে থাকতে পারেন। তাও বলছি, এই অলি আহমেদদের শুধু যদি বিচ্ছিন্নভাবে দেখেন তাহলে হবে না। সামগ্রিকভাবে যত অলি আহমেদকে এই বাংলাদেশ থেকে ইদানিংকালে বিভিন্ন বক্তব্য রাখতে শুনেছেন, তাদের একটা ব্র্যাকেটের মধ্যে দেখে একটু তলিয়ে ভাবুন। কারণ ইয়ার্কি ফাজলামো করতে করতে আমরা হয়তো ভুলে যাচ্ছি, আমরা হয়তো ধরে নিয়েছি যে এরা সবাই ওই বাংলাদেশের মাটির থেকে যে হুমকিগুলো দিচ্ছেন সেগুলো ওই সেনা টেনা পাঠানোর হুমকি, ডাইরেক্ট অ্যাটাকের হুমকি, ভারত দখল করার হুমকি, সোজাসুজি আক্রমণ করে যারা বাংলাদেশি সেনা এই এলো বলে এরকম ওরা বলতে চাইছেন। কিন্তু সেগুলো সব ছদ্মবেশী হুমকি নয় তো। সোজা সাপটা যুদ্ধের কথা আমরা ভাবছি, আমরা সেনা পাঠানোর কথা ভাবছি, কিন্তু তারা এই কথাগুলো যে বলছেন সেগুলো অন্য যুদ্ধের কথা বলছেন না তো, যেখানে সাধারণ মানুষের ছদ্মবেশে, অনুপ্রবেশকারীর ছদ্মবেশে জঙ্গিরা সব ঢুকে পড়ে আমাদের জনসংখ্যার সঙ্গে মিশে যাচ্ছে। এর যে বলছেন না তার কোনো গ্যারান্টি আছে? এই মুহূর্তে যা যা বিষয়গুলো ঘটছে তাতে তো এই প্রশ্নটা উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, এই মুহূর্তে ভারতের হাতে আছে অত্যাধুনিক প্রজন্মের পরমাণু বোমা, যে বোমাটা শত্রুর চোখে ধুলো দিয়ে নিঃশব্দে ডুবোজাহাজে করে নিয়ে যাওয়া যায়, ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা সম্ভব হয়, মাটির থেকে মাটি ক্ষেপণাস্ত্রের সাহায্যে ছোড়া যায়। সোজা কথা, পাকিস্তানি বা বাংলাদেশিরা আমাদের পরমাণু শক্তির বা আমাদের সামরিক শক্তির কথাটা জানে না ভেবেছেন? ডেফিনেটলি জানে। জানার পরেও কি করে বাংলাদেশের মাটির থেকেই লাগাতার উস্কানিমূলক বক্তব্য শুনতে পাচ্ছেন? তাহলে কি সামনাসামনি যুদ্ধ বলে যেটাকে আমরা ভাবছি সেটা নয়, আসল যুদ্ধটা আমাদের নজরটা ওদিকে ঘুরিয়ে দিয়ে অন্য দিক থেকে শুরু করছে বাংলাদেশ। আসলে বাংলাদেশের মাটির থেকে ভারতের মাটিতে নাশকতা চালানোর সৈন্যদের সাধারণ মানুষের ছদ্মবেশে পাঠানো হচ্ছে, আর তাই জন্য তারা গোটা ব্যাপারটায় ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভারতীয় সেজে আমাদের মধ্যে মিশে যাচ্ছেন, যাতে আর 5 জন ভারতীয়র সঙ্গে তাদের আলাদা করে না ফেলা যায়। আর যখন তারা কোনো কিছু ঘটাবেন সেটা বাংলাদেশের ঘাড়ে না চাপে, ওরা তখন ওখানে বসে মজা দেখবেন আর হাততালি দেবেন। আর 5 দিনের মতো একটা কর্মব্যস্ত স্টেশন, সেখানে হঠাৎ একজন নাচতে শুরু করলেন,
তারপর আরেকজন এসে তার সাথে যোগ দিলেন। খানিকক্ষণের মধ্যে ঝাঁকে ঝাঁকে সাধারণ মানুষ তারা সবাই একই গানের সঙ্গে একই সঙ্গে ওই সুর মেলালেন বা হাত পা নাড়তে শুরু করলেন। খেয়াল করে দেখুন, এদের প্রত্যেকের যে নাচ তার মধ্যে একটা মহড়ার ছাপ রয়েছে। এরা সবাই প্রস্তুত, এরা কেউ আচমকা নাচতে শুরু করেনি। দেখে মনে হচ্ছে আচমকা নাচতে শুরু করেনি, আসলে ট্রেন্ড একদল নাচিয়ে মানে কলাকার শিল্পী তারা মানুষের সঙ্গে মিশেছিলেন একটা কোনো পার্টিকুলার ট্রিগার পয়েন্টে। হয়তো সেটা ওই স্টেশনের ঘড়িতে কোনো একটা নির্দিষ্ট সময় বা কোনো একটা ইঙ্গিত বা কোনো একটা মিউজিক, এইটা হচ্ছে সংকেত। সবাই একসঙ্গে এক এক করে, যেটা দেখে মনে হলো অত্যন্ত স্বাভাবিকভাবে কেউ সবাই আর কি এই নাচটা দেখে মুগ্ধ হয়ে আস্তে আস্তে সবাই যোগদান করেছে। একদমই সেটা না, পুরোটা পরিকল্পনা মাফিক। এটাকে বলে ফ্ল্যাশ মব। এরকম পরিস্থিতি কি তৈরি হয়ে গেছে? এদেশের মানুষের ভিড়েও কি এইভাবেই সন্ত্রাসবাদীরা মিশে গেছেন, জঙ্গিরা মিশে গেছেন? বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি যদি তার মধ্যে কেউ থাকে, দেখুন আছে যে, তাতে তো কোনো সন্দেহ নেই। এবার কজন আছে সেটাই প্রশ্ন। যারা আছে তাদের ভরসাতেই হয়তো ওই ভারতের মানচিত্র বিকৃত করার সাহস পেয়েছিলেন ইউনূসের পরামর্শদাতা মাহফুজ আলম। মাহফুজ সোশ্যাল মিডিয়ার পেজে বাংলাদেশের যে ম্যাপ পোস্ট করেছিলেন, সেই ম্যাপে পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলো ছিল, সব নাকি বাংলাদেশের মধ্যে। 2 ঘন্টা পর নিজের পোস্ট নিজে ডিলিট করেছেন, কিন্তু মাহফুজ যেটা বার্তা দেওয়ার সেটা তো দিয়ে দিয়েছেন। ভুলে যাবেন না, ওই যে বাংলাদেশ চালাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলী, যে সরকার, তারই একজন মাহফুজ। তারপরে এইরকম পরিস্থিতি কি তৈরি হয়ে রয়েছে? একটা কোনো তারা মনে করছেন যে কোনো একটা ইঙ্গিত তারা পাঠাবেন, আর তাতে ওই ভিড়ের মধ্যে মিশে থাকা লোকজন সবাই নির্দিষ্ট সুরে নাচতে শুরু করবেন, অর্থাৎ নির্দিষ্ট প্রলয় লীলা শুরু করবেন একসঙ্গে, প্রলয় নৃত্য, তাণ্ডব নৃত্য। জানি না আমরা, কিন্তু আশঙ্কাটার উড়িয়ে দেওয়া যাচ্ছে কি? এই জন্য কি অধীর চৌধুরীর মতো পোর খাওয়া রাজনৈতিক নেতাও আশঙ্কা করতে শুরু করেছেন? মুর্শিদাবাদের আর মালদা এই দুটো জায়গা নিয়ে দুশ্চিন্তা প্রকট হচ্ছে অধীর চৌধুরী। এবার খেয়াল করে দেখুন, মুর্শিদাবাদের ভারতভুক্তি হয়েছিল দেশ স্বাধীন হওয়ার 2 দিন পর। পূর্ব পাকিস্তানে চলে যাওয়া মুর্শিদাবাদ ভারতে এসছিল, কিন্তু জেলার জনবিন্যাস সেটা বদলায়নি, যা ছিল তাই আছে। মালদা, সেখানেও তো ওই সংখ্যালঘুরাই সংখ্যাগুরু, মুর্শিদাবাদের মতোই। এবার এই জনবিন্যাসকে কাজে লাগিয়ে বাংলাদেশি কট্টরপন্থীরা এই দুটো জেলায় নাশকতামূলক কাজকর্ম চালাতে পারে, এই আশঙ্কাটা তো অধীর চৌধুরী প্রকট করেছেন। যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। সিরিয়াস হওয়ার মতোই বিষয়। আজই মুর্শিদাবাদ থেকে এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি চাপাই নবাবগঞ্জে। কি করছিল মুর্শিদাবাদে ওই বাংলাদেশি যুবক? কি উদ্দেশ্যে আর কিভাবে সীমান্ত পেরিয়ে এই বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল? দেখুন, এই প্রশ্নগুলো উঠলে কি উত্তর পাওয়া যাবে আমরা জানি, কিন্তু ওই চাপানুতর, রাজনৈতিক চাপানুতরে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই, আমাদের ইন্টারেস্ট আর নেই। গোটা বিষয়টা আমাদের এখন আশঙ্কার পর্যায়ে পৌঁছে গেছে। এই বিষয়গুলো যখন ঘটছে, তখন তো আর ওই মুর্শিদাবাদ বা মালদহের মাটি ব্যবহার করে নাশকতার আশঙ্কাটাকে উড়িয়ে দেওয়া যায় না, যায় কি? কিছুদিন আগেই তো এনআইএর সাথে আমাদের রাজ্য পুলিশের ডিজির বৈঠক হয়েছিল। জানা গেছিল যে হিজবুত তাহরির মতো বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর 2 সদস্য মালদায় এসেছিল, এসে এখানকার যুবকদের সাথে বৈঠক টৈঠক করে, মানে যেগুলোকে জঙ্গিদের স্লিপার সেল বলে আর কি, ওই ভিড়ের মধ্যে মিশে থাকা, ঘাপটি মেরে বসে থাকা জঙ্গি, এক একজন ইন্ডিভিজুয়াল জঙ্গি, লোন উলফ আপাত দৃষ্টিতে। লোন উলফ তাকে বলে, আপনারা জানেন, যারা দলছুট হয়ে একা একা ঘুরে বেড়ায়,
খুব বিপজ্জনক। এক্ষেত্রে এরকম একা একা আসলে একা লাগে, একা নয়, কোনো না কোনো সুতোয় তারা জড়িত, কিন্তু তাদের দৌড় শুধু ওপরের সুতো অবধি। এই স্লিপার সেল, এই স্লিপার সেলের একটা নেটওয়ার্ক গোটা জেলাটায় ছড়িয়ে আছে নাকি? এই যে বাংলাদেশি যুবক যে মুর্শিদাবাদে ধরা পড়লো, ওই আগের দুজন জঙ্গির মতো সেও কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আসেনি তো, উদ্দেশ্য নিয়ে, দায়িত্ব নিয়ে। আগের দুজন তো পালিয়ে গেছে, এসে কাজকর্ম শেষ করে নির্বিঘ্নে শেষ করে ফেরত চলে গেছে, সেটা তো গোয়েন্দা সূত্রেই জানা গেছে। তাহলে এর ক্ষেত্রে এ ধরা পড়েছে, কিন্তু তার যে বিশেষ উদ্দেশ্য ছিল না তার কি গ্যারান্টি? দেখুন, এই রকম পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকার, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও শক্তপোক্ত করার প্রয়োজনটা বেড়ে যাচ্ছে। আরও বেশি আমাদের সতর্ক থাকার দরকার থাকছে এই জন্যে যে, বুঝতেই পারছেন, এরকম পরিস্থিতিতেই তো যাদের এরকম নাশকতা ঘটানোর উদ্দেশ্য, যাদের এরকম ধ্বংসাত্মক প্রলয় লীলা বা তাণ্ডব লীলা চালানোর উদ্দেশ্য, তারা সবার আগে টার্গেট করবে কোথায়? আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিকে। আর এই রকম একটা পরিস্থিতিতে ফিরহাদ হাকিমের মন্তব্যটা তো খুব বেশি করে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, তাই না? প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই কদিন ধরে তাই যে কথাগুলো বললেন সেগুলো, এর আগে যে কথাগুলো বলেছিলেন সেগুলোও তো এখন এই তার সদ্য বলা কথাগুলোর সঙ্গে জুড়ে যাচ্ছে। আরও বেশি করে আজ প্রাসঙ্গিক হচ্ছে কেন জানেন? আজ সংখ্যালঘু অধিকার দিবসের অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের প্রধান অতিথিও ছিলেন জনাব ফিরহাদ হাকিম, কিন্তু তিনি উপস্থিত হননি। কেন? তিনিও কি বিতর্কের আঁচটা টের পেয়েছেন, বুঝতে পেরেছেন তিনি যে কথাটা বলেছেন সে কথাটা কতটা উত্তেজক একটা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে, কতটা অস্বস্তিকর একটা পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছে। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। এটা একটা জিনিস মানতে হবে যে মুসলমানদের যে এখানকার অবস্থা আর কি, মানে সোশিও ইকোনমিক অবস্থা, সেটা কিন্তু বেশ খারাপ, মানে ইন কম্পারিজন টু আদার্স। বাবা যখন বলেছে উর্দুতে, সেটা আমার মনে হয় কোথাও না কোথায় বাংলায় অনুবাদ হতে গিয়ে ওটা একটু গুলিয়ে গেছে। কিন্তু আমার খালি এটা লাগছে যে ববির মতো ছেলে, একটা সেকুলার ছেলে, কিভাবে এরকম একটা গায়ে মাখলো, এটা আমার মনে হয় আলপটকা বেরিয়ে গেছে, আলটপকা বেরিয়ে গেছে। দেখুন, সংখ্যালঘুদের সংখ্যা গুরুত্ব বুঝিয়েছিলেন রাজ্যের পুরমন্ত্রী, এবার তার কথা সূত্র ধরেই তো মুসলমানদের আর্থিক সামাজিক অবস্থান মনে করিয়ে দিয়েছিলেন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির। আরেক তৃণমূল বিধায়ক মদন মিত্র আবার হুমায়ুন কবিরের কথা সূত্র ধরে নিজের কথাগুলো বলে দিলেন। দেখুন, প্রত্যেকের মতো করে কথাগুলো বলছেন, আর ফিরহাদ হাকিমের কথাটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। যা বা এটাও হতে পারে জানেন তো, তার কথাটাকে প্রাসঙ্গিক করে রাখা হচ্ছে, এটা তো এমনি এমনি হয় না, বিশেষ করে এই রকম একটা সময়। তাই আমরা একটু অন্য দিক থেকে গোটা বিষয়টা দেখি না, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে, না জাস্ট বোঝার চেষ্টা করতে পারি। ধরুন, এই জবের থেকে বাংলাদেশে এই হিন্দু নিপীড়নের খবরগুলো আসা শুরু হয়েছে, তৃণমূলের অবস্থান কি? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে নিন্দে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো সরাসরি আমাদের লোকজন বলেছেন আর কি, হিন্দুদের পাশে দাঁড়াচ্ছেন। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে সঙ্গে নিয়ে তিনি দীঘায় ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেছেন, মানে ইসকনকে পাশে রেখেছেন। একটা সুস্পষ্ট বার্তা। দেখে শুনে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে সংখ্যালঘু ভোট, মানে গোটা বিষয়টায় এই মুহূর্তে সংখ্যা গুরুদের ভোটটা টার্গেট করে ফেলেছেন তৃণমূল নেত্রী। তার এই অবস্থা নিশ্চিতভাবেই সংখ্যাগুরু হিন্দুদের একটা বার্তা দেবে এবং তার প্রতিফলনটা ভোট বাক্সে চলে যেতে পারে। কারণ এই সংখ্যাগুরু ভোটের মধ্যে, মানে এই বাংলাদেশে যত বেশি সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন হবে, হোক না বাংলাদেশি হিন্দু, কিন্তু তাতে এই রাজ্যের সংখ্যাগুরু হিন্দুদের ওপর প্রভাব পড়বে এবং তাতে বিজেপির ক্ষেত্রে ওই যারা সবসময় চেয়ে এসছে যে ধর্মীয় একটা মেরুকরণ হোক, একটা হিন্দু ভোট ব্যাংক তৈরি হোক,
তাদের সেই উদ্দেশ্যটা সাধিত হতে পারে। ফলে তাদের মানে টার্গেটেড ভোট ব্যাংকেই আঘাত হানার চেষ্টা করেছেন তৃণমূল নেত্রী। এটা যদি কেউ এইভাবে অ্যানালিসিস করেন, ভুল করবেন কি? এবার তখন একটা অন্য প্রশ্ন কেউ তুলবেন, আরে এইটা যদি করতে যান তাহলে তো যে সংখ্যালঘু ভোটটা তৃণমূলের ভোট ব্যাংক, সেটা কোথাও গিয়ে একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে না? দেখুন, যদি এইটা মাথায়, এটা কি তৃণমূল নেত্রীর মাথায় নেই? তারপরেও তিনি যদি এই বার্তা দিয়ে থাকেন, তাহলে ধরতে হবে এক, তিনি একজন ভারতীয় হিসেবে বা তিনি একজন মানবিক দিক থেকে কোথাও গিয়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার সম্পর্কে প্রতিবাদ জানিয়েছেন, অথবা সেক্ষেত্রে তিনি মানে ভোট কোনো কিছু মাথায় রাখেননি, ভোটের কথা না ভেবে এই যাবতীয় বক্তব্যগুলো রেখেছেন মানবিকতার খাতিরে, অথবা তিনি সংখ্যালঘু ভোট সম্পর্কে এতটাই নিশ্চিত যে দ্বিধাহীন মনে বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে চাইছেন। এবার তাই যদি হয়, তাহলে এবার ফিরহাদ হাকিমের মন্তব্যটা শুনতে শুনতে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে তিনি মুখ্যমন্ত্রীর পুরোপুরি উল্টো অবস্থানে আছেন? মানে যতই প্রিয়দর্শনী হাকিম ওনার ভাষা সমস্যার কথা বলুন, অতজন মিলে তো ওনার ভাষা শুনেছেন, তার দলের লোকেরাই শুনেছেন, তারাই তো ব্যাখ্যা করেছেন, সেখানটায় কোথাও তো তাদের ব্যাখ্যা করতে সমস্যা লাগে না। আর ফিরহাদ হাকিমও তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাষাতেই কথাগুলো বলেছেন, জটিল কোনো শব্দ বলেননি, দুর্বোধ্য কোনো শব্দ না। ফলে বোঝার ক্ষেত্রে ভুল বোঝাবুঝির অবকাশ তেমন নেই। তাহলে এখানে একটু তলিয়ে ভাবার একটু প্রয়োজন আছে না? মানে দেখুন, ঘটনাচক্রে ফিরহাদ হাকিম যে কথাগুলো বলেছেন, সেটা তৃণমূল নেত্রীর চিন্তা ভাবনা কথাগুলোর মানে সাম্প্রতিককালের উল্টো দিকে গেলেও তৃণমূলের জন্য আবার শাপে বর হয়ে যাবে না তো? কেন বলছি? প্রথমত, বাংলাদেশি হিন্দুদের ওপর নির্যাতনের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যে অবস্থানটা নিলেন, ধরে নিচ্ছি তাতে এ রাজ্যের হিন্দুদের কাছে বার্তা চলে গেল, একটা বার্তা দেওয়া গেল যে হিন্দুদের আরও একজোট করতে চাইছে ওই একই ঘটনাকে সামনে রেখে বিজেপি, সেখানটায় ভাঙন ধরানো গেল। আবার ওই যেটা নিয়ে সবাই একটু চিন্তায় পড়ে যেতে পারতেন যে সংখ্যালঘু ভোটটা দ্বিধাগ্রস্ত হয়ে যাবে কিনা, এ রাজ্যের সংখ্যালঘু ভোট, ফিরহাদ হাকিমের কথায় তাদের কাছেও বার্তা চলে গেল। তারা বুঝলো যে তৃণমূল তাদের ওই টেকেন ফর গ্রান্টেড করে নিচ্ছে না, তাদের জন্য ভাবার লোকও আছে। এবং সেই রকম বক্তব্য দেওয়ার পরে তাকে শাস্তি পেতে হয়নি, ফলে দুদিকে বার্তা চলে গেল, ব্যালেন্স হয়ে গেল। এখানেও তো একটা সংশয় আছে। এবার এটাকে যদি দুদিকের বার্তা দেওয়ার জন্যই এই দুরকম বার্তা ধরে নিই, তাহলে ফিরহাদ হাকিমকে আবার কেন পাল্টা করা বার্তা দিল তৃণমূল কংগ্রেস? কেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজ থেকে বলা হলো এই কথাগুলো ফিরহাদের নিজস্ব, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই? দেখুন, দুভাবে এই ব্যাপারটাকে দেখতে পারে। এই কথাগুলো ফিরহাদ হাকিমের নিজস্ব, মানে সংখ্যালঘুদের জন্য নিজস্ব মতবাদ প্রকাশের স্বাধীনতা তৃণমূলে রয়েছে, তৃণমূল সেটাকে অ্যালাউ করছে, তাকে তো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে এর জন্য। আর দ্বিতীয়ত, তৃণমূলের এই অবস্থানটা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে কোনো না কোনোভাবে ওই অমিত মালব্যের মতো বিজেপি নেতাদের পোস্টের পাল্টা জবাব নয় তো? ভেবে দেখুন তো, বিজেপি নেতা অমিত মালব্য বা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তারা তো ফিরহাদ হাকিমের বক্তব্যের ভিডিও পোস্ট করেছিলেন, সরাসরি হিন্দুদের বার্তা দিয়েছিলেন। তৃণমূল কি সেটার পাল্টা দিল? সেটাকেও নিউট্রালাইজ করতে চাইল, বোঝাতে চাইল যে মালব্য যা বলছেন সেটা ঠিক নয়, তৃণমূল আদৌ সেরকম কিছু চাইছে না। মানে দল হিন্দুদের পাশে আছে, আবার ফিরহাদ তো সংখ্যালঘুদের পাশে আছেন। মানে কেউ কিচ্ছু বললেন না, অনেক কিছু একটা অন্য কথা বলে সবার কাছে সমস্ত রকমভাবে সুচারুভাবে বার্তা চলে গেল। এটাকে ধরে নেওয়া যায় কি? মানে সেক্ষেত্রে কেউ ভাবতে পারেন যে গোটা ব্যাপারটা ওই ধর্মেও আছে, জিরাফেও আছে, দুদিকই ব্যালেন্স করে দিয়ে দিয়েছে তৃণমূল। এটাই রাজনীতির মজা, এটাই রাজনৈতিক বার্তার মজা। যে যার মতো টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে, আপনারা বুঝতেও পারবেন না, ঠিক বার্তা চলে যাবে। যখন বুঝবেন তখন কার্য সাধিত হয়ে গেছে। যেমনটা আজ হয়তো আরও একবার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়,
I have with me Mr. Shaukat Mullah also. I have a request. Please see that we should help. We should cooperate them in all ways, at all levels. This is the area adjacent of Kolkata Police and South and West Bengal, so Bidhannagar Commissionerate. So this is a border area, but there should be some good coordination between two. So please see, in no disturbances, nothing. They must work very peacefully and very smoothly. খুব সাম্প্রতিক ঘটনা, কেন্দ্রের কোম্পানি বিষয়ক মন্ত্রক একটা হিসেব পেশ করেছে সংসদে। তাতে কি বলা হয়েছে জানেন? 2019 থেকে 2024 এই 5 বছরের মধ্যে রাজ্য থেকে 2000-এর বেশি সংস্থা তাদের অফিস অন্য রাজ্যে নিয়ে গেছে। কারণ হিসেবে এই কোম্পানিগুলো বলেছে পশ্চিমবঙ্গে ব্যবসার অনুকূল পরিবেশ নেই। এই গোটা ব্যাপারটা সেই সিঙ্গুর থেকে টাটাদের অপসারণের সঙ্গে যদি একসঙ্গে ট্যাগ করে দেওয়া হয়, তাহলে তো এই তৃণমূল যে শিল্প বিরোধী এই প্রচারটা করতে বিরোধীদের কোনো অসুবিধাই হবে না। তাহলে এই যে বহু কাঠখড় পুড়িয়ে নিউ টাউনের হাতিশালায় ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন হলো, এটাকে কীভাবে দেখা হবে? দেখুন, এটা নিঃসন্দেহে রাজ্যের কাছে বেশ একটা স্বস্তির বার্তা, স্বস্তির জায়গা এই উদ্বোধনটা। কিন্তু এই মঞ্চ থেকেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তার আসল চিন্তাটা প্রকাশ করে ফেললেন? নইলে এরকম একটা মঞ্চে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নামটাই বা তিনি করবেন কেন, আর সাবধানবাণীটাই বা শোনাবেন কেন? মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন তার নির্দেশ ইনফোসিসকে শান্তিতে ব্যবসা চালাতে শওকত সহযোগিতা করবে। ভেবে দেখুন তো, এত সোজাসাপটা বলার একদম সাদা বাংলা মানে কি? মানে ইনফোসিসের কাজে কমে শওকত কোনো না কোনোভাবে ব্যাগরা দিলেও দিতে পারতে, তাকে সতর্ক করে দেওয়া হলো। এবার প্রশ্ন, এই সহযোগিতার যে বার্তাটা দিতে হলো, নির্দেশটা দিতে হলো, সহযোগিতা করবে শওকত, এই সহযোগিতার বার্তা দেওয়ার প্রয়োজনটা পড়ছে কেন? মনে করে দেখুন, বছর 2 আগে এক উদ্যোগপতি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, অভিযোগ করেছিলেন যে রাজনৈতিক জুলুমবাজির শিকার হয়েছেন তিনি। খুব সন্তর্পণে ঢাক ঢোল না পিটিয়ে মুখ্যমন্ত্রী সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ব্যবস্থাও নিয়েছিলেন। তো মাথায় ঢুকে গেছিল কীভাবে একটু একটু করে ওই শিল্প বিরোধী তকমাটা গেড়ে বসছে। আরও একটা ঘটনা, আসানসোলের এক ব্যবসায়ীকে ওই একইভাবে ধমকানো চমকানো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই অভিযুক্ত শ্রমিক নেতাকে গ্রেফতার করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মানে সব কটা ঘটনার থেকে মুখ্যমন্ত্রী শিখেছেন, সে সমস্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি তিনি আর চান না। বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে যখন বিশ্ববঙ্গ সম্মেলনের মঞ্চটা সাজানো একদম তৈরি, বসবে, তার আগে এই সিন্ডিকেটের দাপটে ইনফোসিস বেকায়দায় পড়েছে বা তোলাবাজির মাসুল দিচ্ছে, এরকম কোনো ঘটনা তিনি যে চাইছেন না, এটা তো পরিষ্কার। এবার এটা ভাবলেই দেখবেন, ইনফোসিসের ক্যাম্পাস উদ্বোধন করতে গিয়ে শওকত মোল্লার নাম করে মুখ্যমন্ত্রীর সাবধানবাণীটা খাপছাড়া লাগছে? লাগছে না। মনে হচ্ছে ভুল জায়গায় ভুল কথা বললেন? মনে হচ্ছে না। বুঝতে পারছেন তো, মুখ্যমন্ত্রী এখানেও টার্গেট অডিয়েন্সকে বার্তা দিয়েছেন। এবার এই টার্গেট অডিয়েন্স কারা সেটাও বুঝে নিন। এক, শওকত আর তার বাহিনীকে সাবধানবাণী। সাম্প্রতিককালে ওই আরাবুলকে চেপে শওকতকেই তো পুরোদস্তুর ক্ষমতা দিয়েছিল তার দল। এবার ক্ষমতা দেওয়ার পর ক্ষমতার আতিশয্য যাতে না হয়ে যায় এবং তার অপব্যবহার যাতে না হয়, সেই জন্য সাবধানবাণী। আর 2, ইনফোসিসের মতো কোম্পানিগুলোকে বার্তা, নিশ্চিন্তে এখানে শিল্প চালান, সমস্যা হলে তার সমাধানে আমি আছি, আপনাদের পাহারাদার, আপনাদের রক্ষাকর্তা স্বয়ং আমি, এই ভরসাটা রাখুন। মানে বললেন ইনফোসিসকে, বললেন শওকতকে, আসলে গোটা দেশের শিল্পোদ্যোগীদের কাছে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।